থাকেন। ধরুন আপনি বলছেন যে তুমি তো এই কাজটি সুন্দরভাবে করেছো, তাই না? এই যে আপনি তাই না কথাটা বললেন, এটাই হলো কোশ্চেন ট্যাগ। এরকম ইংরেজিতেও আমরা কোশ্চেন ট্যাগ ব্যবহার করে থাকি। তবে চলুন আমরা সেই রুলসগুলো আজকে একটু জেনে নিই। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমি কোশ্চেন ট্যাগের স্ট্রাকচার লিখে রেখেছি। স্ট্রাকচারে দেখা যাচ্ছে লেখা রয়েছে সাহায্যকারী ভার্ব এবং সাবজেক্ট। সিম্পল একটি স্ট্রাকচার। আপনি প্রথমেই মনে রাখবেন যে কোশ্চেন ট্যাগে সর্বসাকুল্যে দুটি ওয়ার্ড হবে। আবারও বলছি, কোশ্চেন ট্যাগে সর্বসাকুল্যে দুটি ওয়ার্ড হবে এবং একটি কোশ্চেন মার্ক হবে। দুটি ওয়ার্ড কি কি আসুন আমরা একটু আলোচনা করি। প্রথমে সাহায্যকারী ভার্ব বসাবো, তারপর সাবজেক্ট বসাবো। এই সাবজেক্ট হিসেবে আপনি যেটা ব্যবহার করবেন সেটা হবে প্রোনাউন। অর্থাৎ কোনো কিছু নাম ব্যবহার করা যাবে না। ধরেন সেন্টেন্সে আছে রহিম, রহিম ব্যবহার না করে আপনাকে রহিমের পরিবর্তে হি ব্যবহার করতে হবে। এইগুলো একটি নিয়ম। দ্বিতীয় নিয়ম হলো সেন্টেন্সটি অর্থাৎ স্টেটমেন্ট যদি হাবোধক হয় ট্যাগ কোশ্চেন হবে নাবোধক, এবং সেন্টেন্সটি যদি নাবোধক হয় ট্যাগ কোশ্চেন হবে হাবোধক। তাহলে আপনি অতি সহজেই কোশ্চেন ট্যাগ করতে পারবেন। এখন কথা হলো, আপনি নাবোধক ট্যাগ কোশ্চেন যদি করতে চান, অর্থাৎ স্টেটমেন্ট যদি হাবোধক হয়, তাহলে কি করবেন? নটকে শর্ট ফর্ম ব্যবহার করতে হবে, কারণ আমি আগেই বলেছি দুটি ওয়ার্ডের বেশি ওয়ার্ড আপনি ব্যবহার করতে পারবেন না। চলুন এক্সাম্পলগুলো আমরা একটু দেখি। দেখার পর বিষয়টা আপনার কাছে খুবই পরিষ্কার হয়ে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। নাম্বার ওয়ানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দে আর প্লেইং, তারা খেলা করছে। এই সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব হিসেবে রয়েছে আর। সেই আরটাই আমরা এখানে ব্যবহার করেছি। কথা ছিল সেন্টেন্স যদি হাবোধক হয় ট্যাগ কোশ্চেন হবে নাবোধক। দে আর প্লেইং এটি একটি হাবোধক সেন্টেন্স। এটাকে নাবোধক করার জন্য আমরা কি করেছি? আর নটকে একসাথে করে আমরা লিখেছি আরেন্ট। এটা আপনি সবসময় মনে রাখবেন যে নট কখনো একা বসবে না, নটকে কখনো আলাদা উচ্চারণ করা যাবে না। নটকে সাহায্যকারী ভার্বের সাথে একসাথে শর্ট ফর্ম করে ফেলতে হবে। তাহলে সেন্টেন্সের যে সাহায্যকারী ভার্ব থাকবে তাকেই আপনি ব্যবহার করছেন, এবং এটি নাবোধক করার কারণে আর এর সাথে নট যুক্ত করে আপনি পেয়েছেন আরেন্ট, এবং সাবজেক্ট হিসেবে এখানে রয়েছে দে। তাহলে ট্যাগ কোশ্চেন আমরা দুটি ওয়ার্ড পেয়েছি, আরেন্ট একটি ওয়ার্ড, দে একটি ওয়ার্ড, সর্বশেষ রয়েছে একটি কোশ্চেন মার্ক। দ্বিতীয় এক্সাম্পলটা খেয়াল করুন, শি ইজ রিডিং এ বুক। এখানে সাহায্যকারী ভার্ব হলো ইজ। আমরা ইজকে এখানে নিয়ে এসেছি। ইজ এই সেন্টেন্সটি হাবোধক সেন্টেন্স হওয়াতে সেন্টেন্সটিকে নাবোধক করতে হবে, তাই ইজের সাথে নট যুক্ত করে শর্ট ফর্ম হয়েছে ইজেন্ট। অর্থাৎ ইজ নট শর্ট ফর্ম হলো ইজেন্ট। আপনি ইচ্ছা করলে এভাবে যে কোনো কিছুরই শর্ট ফর্ম করে ফেলতে পারেন, খুবই সহজ। আমি একটি দেখিয়ে দিচ্ছি। এখানে বিষয়টা কি, ওটা উঠে যাবে, ওর এখানে একটি অ্যাপোস্ট্রফি বসবে, তারপর এটা এই প্রথম ওয়ার্ডের সাথে চেপে যাবে। তাহলে কিন্তু আপনি অধিকাংশ সাহায্যকারী ভার্ব এবং নটের সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করতে পারছেন। আরেকটি দেখুন, হ্যাভ নট, এটাকে যদি শর্ট ফর্ম করতে চাই প্রথমে আমরা হ্যাভ লিখলাম, তারপর আমরা এটার সাথে এন লিখলাম, ওর জায়গায় অ্যাপোস্ট্রফি দিলাম, তারপর টি। এভাবেই কিন্তু আপনি সাহায্যকারী ভার্ব এবং নটের শর্ট ফর্ম নিজেই তৈরি করে নিতে পারবেন। তবে একটি ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো একটু দেখে নিই আমরা। যেমন
শ্যাল নট, এর ব্যতিক্রম হলো শ্যান্ট, উইল নট, এর ব্যতিক্রম হলো ওন্ট, WONT, ক্যান নট, ব্যতিক্রম হলো যে একটা এন হবে এখানে, নিয়ম অনুযায়ী দুটো এন থাকার কথা ছিল, কারণ আমার কথা ছিল নট একসাথে চেপে যাবে, ওর জায়গায় অ্যাপোস্ট্রফি বসাবো, কিন্তু না, এরকম হবে। আরেকটি রয়েছে, আপনি যদি ট্যাগ কোশ্চেনে এম নট এর শর্ট করতে চান তাহলে সেটা লিখবেন আর এন অ্যাপোস্ট্রফি টি, আরেন্ট। এই চারটি ব্যতিক্রম আপনি মনে রাখবেন: শ্যাল নট, শ্যান্ট, উইল নট, ওন্ট, ক্যান নট, ক্যান্ট, এম নট, আরেন্ট। এছাড়া আর কোনো ব্যতিক্রম নিয়ম নেই। তাহলে আমরা এতক্ষণে সাহায্যকারী ভার্ব এবং নটের শর্ট ফর্ম করা শিখে ফেললাম। আপনি যে কোনো হাবোধক স্টেটমেন্টকে ট্যাগ কোশ্চেন এখন করতে পারবেন, এটা আমি বিশ্বাস করছি। নাম্বার 3 দেখেন রয়েছে হি ইজ নট অ্যাক্টিভ। এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে রয়েছে ইজ। সেন্টেন্সটি নাবোধক হতে ট্যাগ কোশ্চেন হবে হাবোধক, তাহলে উত্তর হলো ইজ হি। অর্থাৎ এখানে সাবজেক্ট হি রয়েছে, এখানে হি চলে এসেছে। সাহায্যকারী ভার্ব সাবজেক্ট, এটার সাথে এই স্ট্রাকচার পুরোপুরি মিলে গেছে। কিন্তু সাহায্যকারী ভার্ব তো সবসময় নাও থাকতে পারে। সেক্ষেত্রে সাহায্যকারী ভার্ব যদি না থাকে আপনাকে ব্যবহার করতে হবে ডু, ডাজ, ডিড। এই তিনটি সাহায্যকারী ভার্বের সহযোগিতা নিতে হবে যদি আগে থেকে কোনো সাহায্যকারী ভার্ব না থাকে। ডু, ডাজ, ডিড আপনি কখন কাকে কোথায় ব্যবহার করবেন সেটা একটা প্রশ্ন হতে পারে। ডু, ডাজ, ডিড। এই ডিড ব্যবহার করবেন যদি সেন্টেন্সটি পাস্ট ফর্ম হয়, পাস্ট ফর্মের সাথে ডিড ব্যবহার করবেন। আর ডাজ কখন ব্যবহার করবেন যদি দেখেন যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, অথবা আমি শিক্ষার্থীদেরকে এভাবেও বলে থাকি যে ডাজ দুটি শর্তে ব্যবহার হবে। এক, আগে থেকেই ভার্বের সাথে এস থাকতে হবে। এখানে দেখেন বাইটস রয়েছে, অর্থাৎ আগে থেকেই এস রয়েছে। আরেকটা কথা আমি বলে থাকি, সাবজেক্ট হিসেবে হি, শি, ইট হতে হবে। ট্যাগের সাবজেক্ট হতে হবে হি, শি, ইট। হি, শি, ইট। এগুলো যদি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হয় এবং ভার্বের সাথে যদি এস থাকে তাহলে আপনি ডাজ নেবেন। ডাজ ব্যবহার করার শর্ত দুটি, ভার্বের সাথে এস বা ইএস থাকতে হবে। এখানে ভার্বের সাথে এস রয়েছে। ট্যাগের সাবজেক্ট হি, শি, ইট এদের কেউ হতে হবে। এখানে ইট রয়েছে কারণ আমাদের শর্ত রয়েছে যে আমরা কোনো ট্যাগের সাবজেক্ট হিসেবে নাউন ব্যবহার করতে পারবো না। তা ডগ, ডগ হলো একটি ইতর প্রাণী, এই ডগের প্রনাউন হলো ইট, তাই আমরা ইট ব্যবহার করেছি। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে এখানে তো নাবোধক সেন্টেন্স দেখছি না। এখানে সেলডম যে শব্দটি রয়েছে, এই সেলডম শব্দটি নাবোধক শব্দ। সেলডম থাকার কারণে আমাকে ট্যাগ কোশ্চেন হাবোধক করতে হবে। এখানে দেখুন বেশ কিছু নিয়ম অ্যাপ্লাই হয়েছে। নাম্বার 1, এ বার্কিং ডগ। এ বার্কিং ডগের পরিবর্তে আমি ইট নিয়েছি। নাম্বার 2, সেলডম থাকার কারণে সেন্টেন্সটি নাবোধক, তাই আমার ট্যাগ কোশ্চেনটি হাবোধক করতে হবে। নাম্বার 3, এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই। সাহায্যকারী ভার্ব না থাকাতে আমাকে ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হবে। ডাজ ব্যবহার করার জন্য আমি দুটি শর্ত দিয়েছি। একটি শর্ত হলো ভার্বের সাথে এস বা ইয়েস থাকতে হবে, যেটা এখানে পূরণ হয়েছে। নাম্বার 2 হলো আপনি যদি ডাজ ব্যবহার করতে চান হি, শি, ইট এদেরকেও হতে হবে, এখানে ইট হয়েছে তাই আমরা ডাজ ব্যবহার করেছি। এই দুটি শর্ত যখন পূরণ করবে না তখন আপনি ডু ব্যবহার করবেন। ডু এটা প্রেজেন্ট ফর্ম, এটা আপনারা সবাই জানেন। আসিফ ইজ এ সিঙ্গার। এখানে সাহায্যকারী ভার্ব ইজ রয়েছে, তাই আমরা ইজকে নিয়ে এসেছি। ইজ নট
এর শর্ট ফর্ম হলো ইজেন্ট, ইজেন্ট হি। এভাবে আপনি চাইলেই যে কোনো ট্যাগ কোশ্চেন তৈরি করে নিতে পারেন। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে সাহায্যকারী ভার্ব ব্যবহার করবেন। আর যদি কোশ্চেন ট্যাগটি নাবোধক হয় তবে সাহায্যকারী ভার্ব এবং নট এর শর্ট ফর্ম আপনি ব্যবহার করবেন। অতি সহজেই আপনি সাহায্যকারী ভার্ব এবং নট এর শর্ট ফর্ম তৈরি করতে পারবেন, যেটা আপনাকে ইতিমধ্যে দেখানো হয়েছে। আর ব্যতিক্রম 4টি রয়েছে, এই 4টি এখানে দেখতে পাচ্ছেন। আর যদি সেন্টেন্সটি নাবোধক হয়ে থাকে তাহলে ট্যাগ কোশ্চেন আপনার কাছে আরও খুব সহজ বিষয়। সেক্ষেত্রে আপনি এই স্ট্রাকচার মতো লিখে ফেলবেন, সাহায্যকারী ভার্ব বসাবেন, সাবজেক্ট বসাবেন। সাবজেক্টের বিষয় আপনাকে মনে রাখতে হবে, সাবজেক্ট হিসেবে সর্বদা আপনি প্রনাউন ব্যবহার করবেন, অর্থাৎ হি, শি, ইট, দে এগুলো আপনি ইউজ করবেন। চলুন এবার আমরা একটু ব্যতিক্রমধর্মী কিছু রুলস জেনে নিই। যত ব্যতিক্রম নিয়ম জানি না কেন আমাদেরকে কিন্তু এই স্ট্রাকচারটি মনে রাখতে হবে। সাবজেক্ট হিসেবে প্রনাউন হবে এবং আমরা একটি সাহায্যকারী ভার্ব ব্যবহার করব। এখানে দেখতে পাচ্ছেন আমি আরও 5টি সেন্টেন্স লিখেছি। ডোন্ট ওয়েস্ট টাইম, উইল ইউ, প্লিজ কাম হিয়ার, উইল ইউ, লেট মি সলভ ইট, উইল ইউ। এখান থেকে আপনি কি কিছু বুঝতে পারছেন? এই 3টি সেন্টেন্সই ইম্পারেটিভ সেন্টেন্স। কাউকে কিছু করতে বললে আদেশ নিষেধ অনুরোধ করা হলে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। আমাদের দৈনন্দিন জীবনে কথাবার্তায় আমরা প্রচুর ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি, হয়তো আমরা সেটার নাম জানি না, কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে এ ধরনের সেন্টেন্সের অনেক প্রয়োজনীয়তা রয়েছে। কারণ আমরা বিভিন্ন কারণে বিভিন্ন জিনিস অন্যের সহযোগিতা প্রয়োজন হয়, ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। আর এই ইম্পারেটিভ সেন্টেন্স হাবোধক নাবোধক সেটা আপনার দেখার প্রয়োজন নেই। কাউকে কিছু আদেশ নিষেধ অনুরোধ যদি করেন তাহলে সিম্পল উত্তর হবে উইল ইউ। ডোন্ট ওয়েস্ট টাইম, সময় অপচয় করো না, এটা আপনি কাউকে আদেশ করলেন, উত্তর হলো উইল ইউ। প্লিজ কাম হিয়ার, এটা আপনি কাউকে অনুরোধ করলেন, উত্তর হবে উইল ইউ। লেট মি সলভ ইট, আমাকে এটা সমাধান করতে দাও, এটার উত্তর হবে উইল ইউ। অর্থাৎ কাউকে কিছু করতে বললে আদেশ নিষেধ অনুরোধ করলে সেটাই ইম্পারেটিভ সেন্টেন্স। সেই ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যান্সার হবে উইল ইউ। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার আরও একটি সহজ উপায় আছে। এই ধরনের সেন্টেন্সে সাবজেক্ট ইউ উজ্জ্ব থাকে, লুকায়িত থাকে। তাহলে আমরা শিখতে পারলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স হলে হাবোধক নাবোধক যাই হোক উত্তর লিখব উইল ইউ। নাম্বার ডি, লেট আস সিং এ সং। যদি সেন্টেন্সে লেটাস থাকে, আপনার কথার মধ্যে যদি লেটাস থাকে তবে উত্তর হবে শ্যাল উই। হাবোধক নাবোধক এখানে কোনো বিষয় না, উত্তর হবে শ্যাল উই। নিচে দেখতে পাচ্ছেন লেটস রয়েছে, এই লেটস আসলে লেট আসের শর্ট ফর্ম, তাই এটার উত্তরও হবে শ্যাল উই। এখান থেকে আমরা শিখতে পারলাম ইম্পারেটিভ সেন্টেন্সের উত্তর হবে উইল ইউ। হাবোধক নাবোধক বিবেচ্য নয়। লেটাস অথবা লেটস যদি থাকে উত্তর হবে শ্যাল উই। আসুন আমরা আরও কিছু সেন্টেন্স চর্চা করি। এখানে লেখা রয়েছে হি ইউজ টু ওয়াক। ইউজ টু যদি থাকে ডিডেন্ট ব্যবহার করতে হবে, ডিডেন্ট হি। নোবডি লাইকস এ ডিসঅনেস্ট ম্যান। নোবডি যদি থাকে তাই দে হয়ে গেছে। এখানে কিন্তু ভার্বের সাথে এস থাকা সত্ত্বেও আমরা ডাজ নিতে পারিনি, কারণ ডাজ নেওয়ার ক্ষেত্রে আমি 2টি শর্তের কথা বলেছিলাম। শর্ত নম্বর 1 ছিল ভার্বের সাথে এস থাকতে হবে, হ্যাঁ শর্ত নম্বর 1 পাওয়া গেছে। শর্ত নম্বর 2 ছিল ট্যাগের সাবজেক্ট হিসেবে হি অথবা শি অথবা ইট এদেরকেও থাকতে হবে, কিন্তু সেই শর্তটা পূরণ না করার কারণে আমরা ডু